শুরু হলো সব খবর। যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাওন দত্ত। জ্বালানি সংকট মোকাবেলায় কৃচ্ছ্রতা সাধনের পদক্ষেপ নিয়েছে সরকার। সরকারি ও বেসরকারি অফিসের সময় কমেছে 1 ঘণ্টা। বৃহস্পতিবার রাতে সংসদ ভবনে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে জ্বালানি সাশ্রয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে সব বিপণী বিতান সন্ধ্যা 6টার মধ্যে বন্ধ করতে হবে। খাবার, ওষুধের দোকান সহ প্রয়োজনীয় সেবা এই সিদ্ধান্তের আওতাধীন নয়। জ্বালানি সাশ্রয়ের এই পদক্ষেপ কতদিন চলবে তা নির্দিষ্ট করা হয়নি। পরিস্থিতি ও সরকারের সক্ষমতা বিবেচনায় এই বিষয়ে সিদ্ধান্ত হবে বলে জানানো হয়েছে। দর্শক, সরকারের এই নির্দেশনার বিষয়ে আরও জেনে নিতে চাই। রাজধানীর হাতিরপুল এলাকায় রয়েছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। যাচ্ছি তার কাছে। সবুজ, সরকারের নির্দেশনাকে দোকান মালিকরা কিভাবে দেখছেন এবং নতুন নিয়ম অনুসরণে প্রথম দিনে তাদের প্রস্তুতি কতটা? মূলত সরকারের কালকে যে ক্যাবিনেট বৈঠকটি হয়েছে সেখানে সিদ্ধান্ত নেওয়ার আগেই কিন্তু দোকান মালিক যে সমিতি রয়েছে সেই সমিতির পক্ষ থেকে আগেই 8টার দিকে দোকান বন্ধ করার একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কালকে যখন মূলত ক্যাবিনেটে এই সিদ্ধান্তটি হয় তারপরে মূলত দোকান মালিক সমিতি তাদের মতো করে আজকে এই যে তথ্য দোকান 6টার মধ্যে বন্ধ করার সেই সিদ্ধান্তটি দোকানের যারা মালিক রয়েছেন তাদেরকে জানিয়ে দেওয়া হয় যেন মার্কেট 6টার মধ্যে বন্ধ করে দেওয়া হয়, এবং সেই প্রস্তুতিও কিন্তু আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি। আমি এখন যে মার্কেটটিতে রয়েছি সেই মার্কেটটিতে এখানে যে দোকানগুলো রয়েছে তারা এখন বন্ধের যে প্রস্তুতি সেই প্রস্তুতি শুরু করেছেন। আপনি নিশ্চয়ই দেখতেও পাচ্ছেন এখানকার যে লাইট, দোকানের যে লাইট রয়েছে সেই লাইটগুলো বন্ধের প্রক্রিয়া চলছে। এর পাশাপাশি অনেকেই দোকান বন্ধের যে শাটার সেই শাটারগুলো ফেলে দিচ্ছেন। তবে অনেকেই এই সিদ্ধান্ত, অর্থাৎ বিশেষ করে যারা ক্রেতা রয়েছেন ক্রেতারা এই সিদ্ধান্তটি অনেকেই জানেন না। অনেকেই অফিস শেষ করার পর বা তাদের সারাদিনের যেটি হয়ে থাকে বিকালের পর থেকে অনেকে মার্কেটের জন্য বের হয়, তাদের প্রয়োজনীয় যে জিনিসপত্র রয়েছে সেই জিনিসপত্রের জন্য বের হন। যেহেতু আজকে শুক্রবার ছুটির দিন সেই কারণে নামাজের পরে বিকালের পর কিছুটা অনেকে বের হয়েছেন। তাদের কাছে এই মেসেজটি হয়তো যায়নি যে 6টার পরে দোকান বন্ধ হয়ে যাবে। সেই হিসাবে দেখেছি যে অনেক ক্রেতাই আসছেন, কিন্তু দোকান মালিক সমিতি তারা এই জিনিসটিকে, অর্থাৎ বিদ্যুৎ সাশ্রয়ের যে বিষয়টিকে সেই বিষয়টিকে সরকারকে সহায়তা করতে চান, এবং এই লক্ষ্যেই মূলত তারা দোকান বন্ধের যে প্রক্রিয়া সেই বন্ধের প্রক্রিয়া শুরু করেছেন। তবে কিছু কিছু মালিক সমিতি আমরা দেখেছি যে রাস্তার পাশে, এইখানে হাতিরপুলের পাশে যেই টাইলসের দোকানগুলো রয়েছে তারা নিজ উদ্যোগে এই সিদ্ধান্ত নিচ্ছেন, কিন্তু তাদের মালিক সমিতি, টাইলস মালিক সমিতির পক্ষ থেকে তাদের যে একটি সমিতি রয়েছে সেই সমিতির আমি জানতে চেয়েছিলাম তারা কোনো সিদ্ধান্ত দিয়েছে কিনা। তারা বলছে যে 8টার দিকে বন্ধ করার একটি সিদ্ধান্ত আগেই জানিয়েছিল, কিন্তু কালকে ক্যাবিনেট বৈঠকের পর যে সিদ্ধান্ত হয়েছে সেই সিদ্ধান্তটি, অর্থাৎ 6টায় বন্ধ করার সিদ্ধান্তটি নতুন করে আর তাদেরকে জানানো হয়নি। তবে তারা নিজেরাই নিজেদের মতো করে বন্ধের যে প্রক্রিয়া বা সরকারি যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত মানার একটি চেষ্টা আমরা দেখেছি। সবুজ, অনেক ধন্যবাদ আপনাকে। হামির প্রকোপে দেশজুড়ে বাড়ছে আতঙ্ক, উদ্বেগ আর মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত 19 দিনে হামির উপসর্গ নিয়ে 94 জন মারা গেছে। রাজধানী সহ দেশের 4 জেলায় 24 ঘন্টায় হামির উপসর্গ নিয়ে আরও 4 শিশু মারা গেছে। তাতে অভিভাবকের মাঝে ছড়িয়েছে ভয়, উৎকণ্ঠা। পরিস্থিতি মোকাবেলায় জরুরি ভিত্তিতে ডাক্তার, নার্স সহ পর্যাপ্ত জনবল বাড়ানো প্রয়োজন। রোববার থেকে সারা দেশে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করছে সরকার। 6 মাস থেকে 10 বছর বয়সী শিশুরা পাবে হামের ভ্যাকসিন। সেটি কার্যকরে বাতিল করা হয়েছে স্বাস্থ্যকর্মীদের ছুটি। আজকে আমাদের বাচ্চা 14 দিন ধরে আজকে ডায়রিয়াতে ভুগতেছে। আমরা বিভিন্ন হসপিটালে যাইতেছি, কিন্তু আমাদের বাচ্চার কোনো কাজ হইতেছে না। আজকে ডাক্তার বলেছে আমাদের বাচ্চার নাকি হাম ধরা পড়ছে। সন্তানের জ্বর, ঠান্ডা ও শরীরের র্যাশ ওঠা নিয়ে কয়েকদিন ধরেই ঘুরছিলেন বেশ কয়েকটি হাসপাতালে। সবশেষ রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে শনাক্ত হয় হাম। তাতেই কান্নায় ভেঙে পড়েছেন উদ্বিগ্ন এই অভিভাবক। দেশের বিভিন্ন অঞ্চলে দ্রুত ছড়াচ্ছে এই ছোঁয়াচে রোগ, বাড়ছে মৃত্যুও। 24 ঘন্টায় রাজশাহী, কুষ্টিয়া, টাঙ্গাইল ও ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে মারা গেছে 4 শিশু। বিভিন্ন জেলার হাসপাতালগুলোয় বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা, যাদের অধিকাংশই শিশু।
বাচ্চার হচ্ছে 4-5 দিন ধরে হচ্ছে জ্বর, ঠান্ডা, গায়ে একটু র্যাশও দেখা যাচ্ছে। প্রথমে জ্বর ছিল 5 দিন, পরে ডক্টর দেখাইছি, কিছু হয়নি। পরে নিয়ে গেছিলাম শিশু হাসপাতালে, ওখানে নেয় নাই, পরে এখানে দিছি। আস্তে আস্তে প্রথমে শরীরে হয়েছে, তারপরে এখানে আসছে। বাচ্চার প্রথম জ্বর, ঠান্ডা, কাশি ছিল, পরে পাতলা পায়খানাও ছিল। পরে আমরা ওই জায়গায় মুন্সিগঞ্জে ডাক্তার দেখাইছি। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে হাম আক্রান্ত রোগী। ওয়ার্ডে জায়গা না হওয়ায় বারান্দা ও মেঝেতে বিছানা পেতে চলছে চিকিৎসা। হামের প্রভাবে প্রচণ্ড জ্বর তো থাকছেই, কারো কারো হচ্ছে নিউমোনিয়া আর ডায়রিয়াও। চিকেন পক্সে পরে আবার হাম থেকে নিউমোনিয়া থেকে আবার হচ্ছে ইনফেকশন হলো আর ফুসফুসে। 1 সপ্তাহ ধরে হাম, জ্বর, কাশি, ঠান্ডা, বাথরুম করে। জ্বর, ঠান্ডা, কাশ আর এই যে শরীরে এইগুলো উঠছে, এই কারণে নিয়ে আসছে। কিছুই খাইতে পারে না, আর ওর হামটা সারা শরীরে ফুইটা বেরিয়েছে, আর ওর সাথে নিউমোনিয়াও আছে। এদিকে মহাখালীর ডিএনসিসি কোভিড হাসপাতালেও হাম উপসর্গ নিয়ে আসা রোগীর সংখ্যা বাড়ছে। 4টি ওয়ার্ডে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছে 450-র বেশি। এছাড়া 24 ঘন্টায় নতুনভাবে ভর্তি 74 জন, বর্তমানে চিকিৎসা নিচ্ছে 250 শতাধিক। অনেক জ্বর ছিল, আমরা মাদারীপুর সদর হসপিটালে ভর্তি ছিলাম। এখানকার ডাক্তারে কিছু বলতে পারে না, জ্বরের জন্য অ্যান্টিবায়োটিক দিছিল, তারপরে ওরা নিয়ে এখান থেকে আমরা ঢাকা আসছি। জ্বর, হাম বাড়াইছে, ঠান্ডা, হাগা, বমি। ডাক্তার দেখছে, হাম যখন নিয়েছে তখন ছিল না, কালকে থেকে ইঞ্জেকশন দিয়েছে সকাল থেকে, পরে ওটা শুরু হয়েছে। শরীরে যে ছোট ছোট হাম হয়েছে, পরে মুখে খুব কম ছিল, তারপরে আবার পুরো শরীরে পরে আস্তে আস্তে দেখা গেছে। চিকিৎসকরা বলছেন সময় মতো টিকা না পাওয়ার কারণেই হামে আক্রান্ত রোগীর মধ্যে শিশুদের সংখ্যা বেশি। ভ্যাকসিন দেওয়ার 3-4 সপ্তাহের মধ্যেই শরীরের প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে, সেক্ষেত্রে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়। বেশিরভাগই যে র্যাশ নিয়ে আসছে, গলা ব্যথা, চুলকানি, জ্বর, এবং যেগুলো খারাপ হচ্ছে সেগুলো নিউমোনিয়া হচ্ছে। টিকা দিলে কিন্তু 100% সিকিউর না, কোনো কিছু 100% সিকিউর না, দেখা যাচ্ছে 97% কাভারেজ দেয়, বাট বাদ বাকি 3%। আমাদের দেশের জন্য 3% কিন্তু অনেক। প্রথম দিকে যদি লক্ষণ প্রকাশ পাওয়ার সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হন, তাহলে সেটা সবচেয়ে ভালো হবে। গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর ক্ষমতায় আসে অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এ সময় বিভিন্ন খাতে সংস্কার নিয়ে আলোচনার মধ্যে সেক্টর প্রোগ্রাম বন্ধ করে দিয়ে নিজেরা টিকা কেনার সিদ্ধান্ত নেয় সরকার। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। মার্কিন ইসরায়েলি যৌথ হামলায় ইরানের উত্তরের অ্যালবরস প্রদেশে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম উঁচু ও জটিল নকশার B1 সেতু। এই হামলায় 8 জন নিহত, 95 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বৃহস্পতিবার যৌথ বাহিনীর 2 দফায় চালানো বিমান হামলায় মাঝখান দিয়ে ধসে পড়ে সেতুটি। জবাবে ইসরায়েলি ভূখণ্ড আর মধ্যপ্রাচ্যের মার্কিন বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে একের পর এক মিসাইল, রকেট ও ড্রোন ছুড়েছে ইরান। দেশটির ভূখণ্ডে মার্কিন ইসরায়েলি সেনা প্রবেশ করলে জীবিত ফিরতে দেওয়া হবে না কাউকেই, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান। বাহরাইনে চলমান মধ্যপ্রাচ্য সংঘাতের মধ্যে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে নিহত বাংলাদেশি SM তারেক আলীর মরদেহ আজ সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা। সেখানে আছেন সহকর্মী মশিউর অনিক। যাব তার কাছে। অনিক, কখন নাগাদ SM তারেক আলীর মরদেহবাহী বিমানটি পৌঁছবে এবং পরিবারের পক্ষে কে গ্রহণ করবেন? আমরা শেষ প্রশ্নটা দিয়ে আসলে শুরু করতে চাই। পরিবারের পক্ষে SM তারেকের মরদেহ, অর্থাৎ যিনি বাহরাইনে ইরান ইসরায়েলের যে চলমান যুদ্ধ, সেই যুদ্ধে যিনি ক্ষেপণাস্ত্রের অংশের আঘাতে যিনি নিহত হয়েছেন, তা গ্রহণ করবেন হচ্ছেন নিহত যিনি তার স্ত্রীর বড় ভাই। তারাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং তার সঙ্গে তার ভাগ্নে সহ নানা পরিবারের সদস্যরা এসেছেন, পুরুষ সদস্যরা এসেছেন। এবং আমরা তথ্য পেয়েছি আসলে যে তার স্ত্রী এবং মেয়ে এখনও অসুস্থ হয়ে আছেন, তার মেয়ে এখন কলেজে পড়েন। একটু দেখাতে চাই, আমরা এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেটের সামনেই আছি এবং এই গেট দিয়ে কিন্তু বের করা হবে সেই মরদেহটি, যেটি গেল 2 মার্চ ক্ষেপণাস্ত্রের যে ধ্বংসাবশেষ তার অংশতে
আঘাতপ্রাপ্ত হয়ে পরবর্তীতে তিনি সেখানে আসলে মৃত্যুবরণ করেন। আমরা যে তথ্য পেয়েছি আসলে মরদেহ আনার যে প্রক্রিয়া আছে সেইটার সঙ্গে সরাসরি সরকার কিন্তু যতটুকু সহযোগিতা করা দরকার ছিল এম্বাসির তরফ থেকে সেটি কিন্তু করা হয়েছে এবং গালফ বিমানে করে কিন্তু তাকে নিয়ে আসা হবে। ভোরে যদিও নিয়ে আসার কথা ছিল কিন্তু সময়ের পরিবর্তনের কারণে কিন্তু তাকে সন্ধ্যার সময় নিয়ে আসা হচ্ছে। 6:05 সময় আনুমানিক তাকে এখানে নামানো হবে, তার মরদেহটি এখানে নামানো হবে। এরপরে যে সমস্ত প্রক্রিয়াগুলো আছে, বিশেষ করে কাস্টম ক্লিয়ারেন্সের যে সমস্ত জটিলতাগুলো আছে সেগুলো ক্লিয়ার করা হবে। এখান থেকে আসলে সরকারি তরফ থেকে গ্রহণ করা এবং সেটাকে হস্তান্তর করা থেকে নানা ধরনের যে সরকারি প্রক্রিয়া আছে সেগুলো কিন্তু সম্পন্ন করা হবে। তার পাশাপাশি আমরা একটা তথ্য পেয়েছি, তার পরিবারের সদস্যরা বলেছেন যে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে সরকারের তরফ থেকে যে এই যে ঘটনা, সেই ঘটনার পরবর্তীতে যে ক্ষতি, সে ক্ষতির জন্য কিন্তু ক্ষতিপূরণের যে ব্যবস্থা সেটা নিয়েও কিন্তু কাজ করবে সরকার। একটু তথ্য অনুযায়ী জানিয়ে রাখতে চাই, ঠিক এখন থেকে 2 ঘন্টা আগে থেকে কিন্তু পরিবারের সদস্যরা এখানে যুক্ত হয়েছেন। যে অ্যাম্বুলেন্সে করে তাকে নিয়ে যাওয়া হবে সেই অ্যাম্বুলেন্সও ভিতরে নিয়ে যাওয়া হয়েছে এবং নানা ধরনের যে সমস্ত প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সঙ্গে প্রতিমন্ত্রী শামা ওয়াজেদ তিনি কিন্তু আজকে এখানে উপস্থিত হবেন এবং উপস্থিত হয়ে তিনি কিন্তু তার পরিবারের সঙ্গে যেই সমবেদনা সেটি সঙ্গে যুক্ত হবেন এবং পাশাপাশি কিন্তু আরও একটা অ্যাম্বুলেন্স কিন্তু ঢুকাতে নিয়ে যাওয়া হচ্ছে। একটি যেটি ঢুকাতে সেটি ছিল নন এসি অ্যাম্বুলেন্স এবং আরেকটি যেটি একেবারে সুরক্ষিত অ্যাম্বুলেন্স সেটিও কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে, যেটিতে আসলে মনে করা হবে যে একেবারে সঠিকভাবে প্রক্রিয়া করে, যেহেতু তার বাড়ি হচ্ছে চট্টগ্রামে, অর্থাৎ চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলাতে, তাই সেই পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য যে সমস্ত প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করা দরকার সরকার তার প্রত্যেকটা ধাপ নিশ্চিত করেছে বলেই আসলে আমাদের কাছে তথ্য হয়েছেন। এবং এসএম যেই তারিখের কথা বলছিলাম তিনি কিন্তু দেশের বাইরে যান প্রায় 1993 সালে, অর্থাৎ 27 বছর প্রায় কিন্তু দেশের বাইরে ছিলেন। তাই একটা দীর্ঘ প্রতিক্রিয়া কিন্তু তার পরিবারের উপরেও পড়েছে, এই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির পরিবারের। অনেক ধন্যবাদ আপনাকে। আবারও বহুল আলোচিত F-35 ফাইটার জেট ভূপাতিত করার দাবি জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। দ্বিতীয়বারের মতো এই মার্কিন ফাইটার জেট ভূপাতিত করার দাবি জানালো IRGC। রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স্ট নিউজ জানান, ইরানের মধ্যাঞ্চলের আকাশ সীমা অতিক্রম করছিল ফাইটার জেটটি। এমন সময় সেটিকে গুলি করে ভূপাতিত করা হয়, তবে এই বিষয়ে এখনও কিছু জানায়নি যুক্তরাষ্ট্র। এর আগে গেল মাসে IRGCর হামলায় ক্ষতিগ্রস্ত হয় একটি F-35 যুদ্ধবিমান। ক্ষতির বিষয়টি স্বীকার করে মার্কিন সেন্টকম। সরকারের নানা পদক্ষেপের পরও দেশজুড়ে কাটছে না জ্বালানি তেলের সংকট। ছুটির দিনেও রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল। যে কটা পেট্রোল পাম্পে তেল আছে সেখানেও লম্বা লাইন। চৈত্রের গরমে দীর্ঘ সময় অপেক্ষায় থেকে চালকদের ভোগান্তি চরমে। সরকার থেকে বারবারই বলা হচ্ছে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ আছে, তাহলে কেন এমন অবস্থা? জ্বালানি তেলের দীর্ঘ এ লাইনে অনেকেই আছেন মধ্যরাত থেকে। এইভাবে তেল সংগ্রহে কর্মসময় তো বটেই, জীবনও অতিষ্ঠ। কিন্তু তেল ছাড়া তো গাড়িও চলবে না, তাতে থেমে যাবে জীবন জীবিকা। রাত আমাদেরকে পাঠায় দিল তেলের জন্য, হ্যাঁ, কিন্তু আমরা যে কষ্টটা করতেছি এটা কেউ বুঝতেছে না। ভাবছিলাম যে এটা তেলটা নিয়ে বাসায় গিয়ে রিল্যাক্স থাকবো বা ঘুমাবো, তো সারাদিনে সারা রাত্রে এভাবে রইলাম। ভোগান্তি অনেক, আমাদের প্রচুর ভোগান্তি হইতেছে। বিশেষ করে রাইড শেয়ার করা মোটর বাইক চালকদের অবস্থা বেশি করুণ। তেলের জন্য দীর্ঘ অপেক্ষার কারণে কমছে উপার্জন। প্রতিদিন 3-4 ঘন্টা চলে যাচ্ছে, এই 4 ঘন্টায় আমাদের মনে করেন 500-600 টাকা আর্নিং কমে যাচ্ছে। 2 ঘন্টায় আমরা কিছুটা হলে তো ইনকাম করতে পারতাম, এর জন্য আমাদের একটু বেশি সমস্যা। সরকারের নানা পদক্ষেপের পরও কাটছে না এই সংকট। ছুটির দিনেও রাজধানীর বেশিরভাগ পাম্পে মিলছে না তেল। যে কটা পেট্রোল পাম্পে জ্বালানি আছে সেখানেও লম্বা লাইন। সারা রাত একজন লোকে দিচ্ছে, ওই টাকা গুনতেছে। এই জায়গায় এই যে সমস্যাটা, মানে তারপরেও এখানে যে মানে অতিরিক্ত লোক বাড়াইলে আজকে আমাদের এই অবস্থাটা হইতো না। যদি 2টা বা 3টা ইউজ করা হইতো তাহলে এতগুলা ভোগান্তি মানুষ প্রভাবিত হইতো না। দেখা গেল আমরা লিটারি 13 ঘন্টা পরে এখানে এসে মাথা দাঁড়াইলাম। আশাবাদী আছে, এখন খুব ভালো লাগতেছে। তাও তো মন মতো পাচ্ছি না, 10 লিটারের বেশি দেবে না বলতেছে। চৈত্রের গরমে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। যদিও সরকার থেকে বলা হচ্ছে পর্যাপ্ত জ্বালানি তেলের মজুদ আছে। গ্রাহকদের প্রশ্ন, তাহলে কেন এমন অবস্থা? তেল আছে সব জায়গায়, কোন জায়গায় তেল আছে? 6টা পাম্প ঘুরে এলাম, এইখানে তেল পাইছি। আর রোদে তো বুঝতেছে, রোদে তৈলাক্ত হয়ে গেছি আজকে ভাই, তৈলের জন্য তৈলাক্ত হয়ে গেছি। একজনে বলছে 2টার সময় দিবে, একজন বলছে 12টার সময় দিবে, এখন পর্যন্ত কোনো নিশ্চয়তা নাই। ফিলিং স্টেশন থেকে বলা হচ্ছে ডিপো থেকে তেল পেতেও ভোগান্তি। সরকারের উচিত সরবরাহ ব্যবস্থা নিশ্চিতে পর্যাপ্ত তদারকির, নতুবা এমন কষ্টকর অপেক্ষা বাড়তেই থাকবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।
অবৈধভাবে মজুত করা জ্বালানি জব্দের কার্যক্রম চালিয়ে যাচ্ছে প্রশাসন। তারপরও দেশজুড়ে কাটেনি তেলের সংকট। ছুটির দিনে পাম্পগুলোর সামনে গ্রাহকদের দীর্ঘ অপেক্ষা। কোনো কোনো জায়গায় রেশনিং পদ্ধতিতে বিক্রি হচ্ছে তেল। চাহিদা অনুযায়ী জ্বালানি না পেয়ে অনেকেই ক্ষুব্ধ। সংকটের কারণে বিভিন্ন জেলায় বন্ধ ফিলিং স্টেশন। জ্বালানি তেল নেই, তাই সাময়িকভাবে বন্ধ পাম্প। কাজ না থাকায় অলস সময় কাটাচ্ছেন কর্মচারীরা। একই চিত্র দেশের প্রায় সব জেলায়। রংপুর বিভাগের অর্ধেকেরও বেশি পাম্প বন্ধ কয়েকদিন ধরেই। প্রশাসনের তথ্য অনুযায়ী বিভাগের মোট পেট্রোল অকটেনের চাহিদার অর্ধেকেরও কম সরবরাহ মিলছে। এই করছে সংকট নাই, খুব সুন্দর, কিন্তু এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে তেলের সংকট তো সারা দিকে দেখা যাচ্ছে। আমার মোটরসাইকেল আছে কিন্তু তেল পাই না। মোটরসাইকেল যেটুকু তেল আসছিল পাম্পে আসি তেল শেষ। যেসব পাম্পে তেল রয়েছে সেখানে দিনভর গ্রাহকদের দীর্ঘ সিরিয়াল। চৈত্রের খরতাপে পুড়েও ফিলিং স্টেশনের সামনে ঘন্টার পর ঘন্টা করছেন অপেক্ষা। রেশনিং পদ্ধতিতে তেল দেয় ক্ষুব্ধ অনেকে। তৈল পাই না, তৈল ক্রাইসিস। এই 1 থেকে 1.5 ঘন্টা পাম্পে দাঁড়াই রইলাম, কিন্তু তৈল পাইলাম 1.5 ঘন্টা পর 2 লিটার। তেলের তো পাওয়া যেতেছে না এখন। তেলের তো অনেক সংকট। তেলের জন্য মনে করেন অনেক পরিমাণ কষ্ট হইতেছে ড্রাইভারদের চলতে। ঢাকা থেকে এই বরিশাল আসতে যেমন 100টা পাম্প আছে, আপনার মানে 90টা পাম্প করলে তেল পাওয়া যায় না। চুয়াডাঙ্গায় ঢাকঢোল পিটিয়ে নো কার্ড নো ফুয়েল কার্যক্রম শুরু হলেও তেমন সাড়া মেলেনি। অনিয়ম নিয়ন্ত্রণে এটি শুরু হলেও মানছেন না কেউ। পাম্পগুলোয় গ্রাহকদের ভিড় থাকলেও কার্ড দেখাচ্ছে না কেউ। এমনকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আর পুলিশ সদস্যেরও নেই মাথা ব্যথা। আমি তো কোনো সুবিধাই পাচ্ছি না। ফুয়েল কার্ড পাইয়ে নিয়ে তো সে লাইনে দাঁড়াতে হচ্ছে, আবার কার্ড না করেও তারাও তেল পাইছে। তার লাভটা আমি তো কিছুই বুঝতে পারছি। সামনে এখনো তো ফুয়েল কার্ডের চাইও না, আমি দিইও না, আমি তো তেলই পাই না এখন শেষ পর্যন্ত পাবো কিনা এটা তো আমার সন্দেহ। আমরা ভিড়ের ভিতরে আমরা ফুয়েল কার্ড করলাম, আমার কোনো মর্যাদা নেই। সাধারণ লোকের যে মর্যাদা আমাদেরও সেই মর্যাদা। ট্যাগ অফিসার বললো আগামী কালকে থেকে আমরা এই সিদ্ধান্তটা নেব আর কি। আজকে আপাতত বিনা কার্ডেই দেওয়া হোক আর কি। ডিসি স্যার আমরা সর্বশেষ মেসেজ দিইনি যে আজকে থেকে ফুয়েল কার্ড দেওয়া লাগবে। ওই জন্য আমরা এখানে প্রশাসনের যারা আছে সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আজকের মতন ফুয়েল কার্ড ব্যতীত যাক। এদিকে জ্বালানি তেলের অবৈধ মজুদ ঠেকাতে সারা দেশে অব্যাহত প্রশাসনের অভিযান। চট্টগ্রাম, নোয়াখালী ও মেহেরপুরে গতরাতে জব্দ করা হয়েছে প্রায় 42,000 লিটার ডিজেল। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। এ পর্যায়ে একটু যেতে চাই শরীয়তপুরে। সেখানে আছেন সহকর্মী SM শাকিল। শাকিল, পাম্পগুলোতে গ্রাহকরা তেল পাচ্ছেন কিনা? ডিপো থেকে চাহিদা মতো জ্বালানি তেল পাম্পগুলোতে আসছে কি? শাওন, ডিপো যেহেতু আজকে শুক্রবার, সেহেতু এখানকার যারা পাম্প কর্তৃপক্ষ রয়েছেন, যারা ফিলিং স্টেশনের যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে কিন্তু কথা বলেছি। তারা বলছেন যে আজকে ডিপো বন্ধ থাকার কারণে আজকে এই ফিলিং স্টেশন সহ বেশ কয়েকটি ফিলিং স্টেশনে কিন্তু তেল সরবরাহ করা সম্ভব হয়নি, যার কারণে গ্রাহকরা আজকে তেল নিতে পারেনি। এরকমই আমরা এখানকার ফিলিং স্টেশনগুলোতে দেখেছি। তবে 1-2টি ফিলিং স্টেশনে ব্যতিক্রম দেখেছি, তাদের কিছুটা সংগ্রহ হয়েছিল তেল, যার কারণে তারা তেল দিতে পেরেছেন। তবে এখানকার যারা ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু বলছেন যে আজকে শুক্রবার হওয়াতে ডিপো বন্ধ থাকার কারণে তারা তেল সরবরাহ করতে পারেননি, যার কারণে আগামীকাল তেল সরবরাহের পরে এই ফিলিং স্টেশনগুলোতে তেল দেওয়া শুরু হবে, এমনটা কিন্তু এখান থেকে জানিয়েছেন। তবে যারা ফিলিং স্টেশনে রয়েছেন তারা কিন্তু বলছেন যে ডিপো থেকে চাহিদা মতো কিন্তু তারা যেই পরিমাণ চাহিদা দিচ্ছে সেই পরিমাণ কিন্তু ডিজেল বা অকটেন কোনোটাই কিন্তু তারা পাচ্ছেন না, যার ফলে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। এর কারণে কিন্তু যারা বাইকার রয়েছেন এবং অন্যান্য গাড়ির যে ড্রাইভার রয়েছেন তারাও কিন্তু বেশ ভোগান্তিতে পড়েছেন। আমরা কিন্তু এখানে দেখছি কিছুক্ষণ পরপরই কিন্তু বাইকার আসছেন এবং অন্যান্য গাড়ি সহ কিন্তু চালকরা আসছেন তেল নিতে, কিন্তু তারা কিন্তু তেল না পেয়ে তারা বারবার ফিরে যাচ্ছেন। এবং এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু এখানে আমরা দেখছি যে অন্যান্য যে কর্মযোগ্যগুলো রয়েছে সেগুলো করছেন, যেহেতু কিছুক্ষণ পরপর তেল আসলে সেখানে উপচে পড়া ভিড় হয় এবং সেটা সুশৃঙ্খলভাবে যেন দেওয়া যায় সেই কারণে কিন্তু তারা বিভিন্ন কাজ করে যাচ্ছেন, এমনটা কিন্তু আমরা এখানে দেখছি। শাওন। শাকিল, ধন্যবাদ আপনাকে। যতক্ষণ পর্যন্ত দেশের অর্থনীতি স্থিতিশীল থাকবে ততক্ষণ পর্যন্ত জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করবে না সরকার, এমনটাই বলেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুত্তাদির। বিকালে সিলেটে নিজ বাসভবনে ব্যবসায়ীদের সাথে সভা করেন তিনি। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতিতে আমেরিকাতেও তেলের দাম বেড়েছে, তবে বাংলাদেশে বাড়েনি। তিনি আরও বলেন, সুইচ টিপলে বিদ্যুৎ পাচ্ছেন আর পাম্পে গেলে তেল পাচ্ছেন, তাই আতঙ্কিত হবার কিছু নেই এবার। তবে যেহেতু বৈশ্বিক একটা পরিস্থিতি তৈরি হয়েছে, তাই সকলকে মিতব্যয়ী হতে আহ্বান জানান তিনি। রাষ্ট্রের একটা আয় ব্যয়ের বিষয় আছে না,
সেই পরিস্থিতিটা যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র টলারেবল মনে করবে, যতক্ষণ পর্যন্ত সহ্য করতে পারবে, ততক্ষণ পর্যন্ত এরকম বৃদ্ধিতে যাবে না। এবং অন্যান্য দেশে আপনি দেখেছেন যে যুদ্ধ লাগার পরেই মূল্যের সমন্বয় হয়েছে। খোদ মার্কিন যুক্তরাষ্ট্র মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় অর্ধ শতাধিক ককটেল বিস্ফোরণ ও বেশ কয়েকটি দোকান লুটপাট করা হয়। দুপুরে সদর উপজেলার মোস্তফাপুরে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, স্থানীয় ইদ্রিস আওলাদারের সাথে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল শামসু সর্দারের। এরই জেরে সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘাতে জড়ায় দুই পক্ষ। অর্ধ শতাধিক ককটেল বিস্ফোরণ করা হলে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় বন্ধ হয়ে যায় ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল। বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়। আহত হয়েছেন অন্তত 6 জন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুনামগঞ্জে গত কয়েকদিনের বৃষ্টিতে জলাবদ্ধতায় নষ্ট হচ্ছে কাঁচা ধান। ফসল বাঁচাতে দিশেহারা কৃষক নেতারা বলছেন, শত কোটি টাকা ব্যয়ে হাওরে নির্মিত ফসল রক্ষা বাঁধই এখন ভোগান্তির কারণ। অপরিকল্পিতভাবে নির্মিত বাঁধের কারণে হাওর থেকে নিষ্কাশন হচ্ছে না বৃষ্টির পানি। জেলার বিভিন্ন উপজেলার অন্তত 10 থেকে 15টি হাওরে জলাবদ্ধতায় ডুবে গেছে হাজারো কৃষকের ফসল। সবশেষ তথ্য অনুযায়ী 1800 হেক্টর ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কৃষকদের দাবি এই সংখ্যা আরও কয়েক গুণ বেশি। সংশ্লিষ্টরা বলছেন, 2017 সালে পাহাড়ি ঢলে সুনামগঞ্জের শতভাগ ফসল ডুবির পর থেকে প্রতি বছরই নির্মিত হয় ফসল রক্ষা বাঁধ। বৃষ্টি ও বন্যায় সেসব বাঁধের মাটি গিয়ে জমা হয় হাওর এবং নদীতে। এতে ধীরে ধীরে কমেছে হাওর ও নদীর পানি সংরক্ষণ ক্ষমতা। আসসালামু আলাইকুম। দেখুন অবস্থাটা আমরা কি অবস্থাটা হয়েছে। এগুলা এখনো টিপ দিলে আপনার দুধের মতো কিছু বাইরে, কিন্তু চাউলের মতো কিছু এখনো আসে নাই। তো এগুলা পানি নিচে গেলে হয়তো আপনার আর ক্ষতি হবে। এটা একটা সুইচ গাট না দিলে আর সম্ভব না, কারণ যে পানি আওয়ার ওই পানি কমতেছে না, বৃষ্টি হলে খালি বাড়ের ওই ওখানে তো ওখানে যত কিছু করে না করে আল্লাহ না লাইতে লাগবার মতো না। 7 দিনও যায়নি, স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানে বন্ধ ডায়াগনস্টিক ও হাসপাতাল আবারও খুলেছে। চলছে পুরো কার্যক্রম। ঢাকা মেডিকেলের পাশে চানখারপুলের এই 4 বেসরকারি ডায়াগনস্টিক ও হাসপাতাল খোলার বিষয়টি জানায় না স্বাস্থ্য অধিদপ্তর। একে মারাত্মক অপরাধ বলছেন তারা। 25 মার্চ 2026 রাজধানীর চানখারপুলের 7টি প্রতিষ্ঠানে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। নানা অনিয়ম পাওয়ায় বন্ধ করে দেওয়া হয় 5টি হাসপাতালে কার্যক্রম বন্ধ করেছি। সপ্তাহখানিক পরে আবারও সেই প্রতিষ্ঠানগুলোতে যাওয়া যাক। হেলথ এইডে গিয়ে দেখা যায় পুরোপুরি চালু আছে ল্যাব। ঢাকা মেডিকেল থেকে আসা রোগীরা অপেক্ষা করছেন রিপোর্টের জন্য। চালু আছে অন্য সব সেবাও। অথচ 7 দিন আগেই এটি বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। করা হয় লাখ টাকা জরিমানা। আমার রিপোর্টটা ইমার্জেন্সি দরকার ছিল, তাই এখানে এসে করাইছে। এখানে আসছে রিপোর্ট নিতে, রোগী নিচ্ছে, এটা ল্যাব। আপনাদের এই ল্যাব তো সরকার বন্ধ করে দিয়েছে, তারপরে আপনারা কিভাবে কার্যক্রম চালাচ্ছেন? এই ব্যাপার তো আমি জানি না, উপরে কর্তৃপক্ষ জানেন। জরিমানা হয়েছে, আমরা জরিমানা দিয়েছি, পে করছি এবং আমরা সংশোধন করে সে কার্যক্রম চালাইতেছি, যেহেতু বন্ধের কোনো পাইনি। অথেন্টিকের হাসপাতাল কার্যক্রম বন্ধের নির্দেশনা ছিল, সেটিও চলছে। বরং আগের চেয়ে রোগী ভর্তি আরও বেড়েছে। পাশের আরও 2টি প্রতিষ্ঠানেও একই চিত্র। ঢাকা ডায়াগনস্টিকে গিয়েও পাওয়া গেল রোগী। প্রতিদিন 30টির মতো পরীক্ষা করছেন তারা। পিওর ডায়াগনস্টিক সেন্টারও খোলা। বিভিন্ন পরীক্ষা করাতে এসেছেন রোগীরা। ল্যাবে পাওয়া গেল চিকিৎসকের সিল দেয়া জরুরি রিপোর্ট। সেই চিকিৎসককে ফোন করলে ভিন্ন কথা বলেন তিনি। আপনি এখানে নাই, বাট আপনার নামে রিপোর্ট প্রস্তুত হয়েছে, বিষয়টা কেমন হলো? বিষয়টা খুব খারাপ হলো, ওটা অন্যায় করেছে, ওটা পারমিশন দেয় রাইতে দিয়ে। পেশেন্ট যখন আর্জেন্টলি রিপোর্ট চায়, ম্যামের অনুপস্থিতিতে আমরা তখন এই জন্য আর্জেন্ট সিলটা ব্যবহার করছি। এই 4 প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিষ্ঠান বন্ধের কোনো নির্দেশনা পাননি তারা। ওই দিন যে ম্যাজিস্ট্রেট আসছিলেন উনি বলে গেছে যে আমরা কোনো হসপিটাল বন্ধ করিনি, কিন্তু আমরা চাচ্ছি যে এটা প্রপার ওয়েতে চলুক। এই ল্যাব স্বাস্থ্য অধিদপ্তরের খাতায় বন্ধ, আপনারা কার্যক্রম চালাচ্ছেন কিভাবে? না, আমরা তো এটা জানিও না। নানা অনিয়মে বন্ধ করে দেয়া প্রতিষ্ঠান কিভাবে কার্যক্রম চালাচ্ছে তা জানা নেই স্বাস্থ্য অধিদপ্তরের। 2 দিন পরে এটা খুলে গেল, তো 2 দিনের মধ্যে আমরা ওখানে যেগুলো জিনিসগুলো পাইছি সেগুলো তো তাদের ঠিক করার কথা না। এটাও তো সিরিয়াস একটা অফেন্স যে সে খুলে ফেললো আমাদের পারমিশন ছাড়া, আমরা বন্ধ করে দিয়ে আসলাম,
তাহলে সে এত এই ক্ষমতার উৎস কোথায়? স্বাস্থ্য অধিদপ্তরের অভিযানের পর নির্দেশনা অনুযায়ী কিছু প্রতিষ্ঠান বন্ধও পাওয়া গেছে। এ যেন চোর পুলিশ খেলা। অনিয়ম পেয়ে একটি প্রতিষ্ঠান বন্ধ করে স্বাস্থ্য অধিদপ্তর, দুদিন পরে সেটি আবারও চালু, আর এরপর শুরু হয় আবারও অনিয়ম। এই অবস্থা চলছে বহু বছর ধরে। তাহলে এর সমাধান কোথায়? হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় চিকিৎসকরা নিয়েছেন এই সিদ্ধান্ত। আজ স্থানীয় সময় ভোরে মির্জা আব্বাসকে কেবিনে দেওয়া হয়। চিকিৎসকদের পরামর্শে সবার সাথে তিনি একটু একটু কথা বলতে পারছেন। গেল 15 মার্চ রবিবার রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। বর্তমানে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। গত মাসের 11 তারিখ ইফতারের সময় অসুস্থ হয়ে জ্ঞান হারালে প্রবীণ এই রাজনীতিককে এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। নিউরো বিশেষজ্ঞদের দিয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে চলে তার চিকিৎসা। 2 দফায় হয় অস্ত্রোপচারও। বর্তমানে মির্জা আব্বাসের সঙ্গে সিঙ্গাপুর রয়েছেন তার স্ত্রী, সন্তান ও একজন চিকিৎসক। সিরাজগঞ্জে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় চালক সহ 3 জন নিহত হয়েছে। আহত অন্তত 25 যাত্রী। দুপুরে নলকা এলাকায় যমুনা সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। পুলিশ জানায় দূরপাল্লার যানটি বগুড়া থেকে ময়মনসিংহ যাচ্ছিল। নলকার বানিয়াগাতিতে পৌঁছলে নিয়ন্ত্রণ হারান চালক। একটি সেতুর রেলিংয়ের সাথে ধাক্কা লাগে, এতে বাসের চালক সহ মারা যান 3 জন। আহতদের উদ্ধার করে নেওয়া হয় সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে। পাবনার ঈশ্বরদীতে এক যুবককে গুলি ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতরাতে স্থানীয় সারা গোপালপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় বন্ধুদের নিয়ে রেল লাইনের পাশে একটি চায়ের দোকানে বসেছিল ইমরান হোসেন সোহাগ। এ সময় মোটরসাইকেলে করে কয়েকজন দুর্বৃত্ত সেখানে গিয়ে তাকে প্রথমে গুলি, পরবর্তীতে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পুলিশ। এ সময় তার মাথার একটি অংশ ছিন্ন ভিন্ন অবস্থায় পাওয়া যায়। ধারণা পূর্বশত্রুতার জেরে এই হত্যাকাণ্ড। স্থানীয়রা জানায় নিহত সোহাগ ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। চৈত্রের খরতাপে অতিষ্ঠ জনজীবন। দেশের কয়েক জেলার উপর দিয়ে বইছে মৃদু তাপপ্রবাহ। আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 39.7 ডিগ্রি সেলসিয়াস। সূর্যের প্রখর তাপে হাঁসফাঁস সবাই। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় জরুরি প্রয়োজন ছাড়া বাসার বাইরে বের হচ্ছে না কেউ। রাস্তায় যানবাহনের সংখ্যাও অন্যান্য দিনের তুলনায় কম। তীব্র গরমে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে দিনমজুররা। জীবিকার তাগিদে রোদে পুড়ে কাজ করতে হচ্ছে তাদের। দিনাজপুরের নবাবগঞ্জে বিপুল পরিমাণ ঘোড়ার মাংস সহ 3 জনকে আটক করা হয়েছে। উপজেলার গাজীপুর সুপারি বাগানে এই ঘটনা। ইউনো জিল্লুর রহমান জানান, সকালে খবর মেলে গাজীপুর সুপারি বাগানে কয়েকজন ব্যক্তি মাংস বিক্রির উদ্দেশ্যে ঘোড়া জবাই করেছে। পরে সেখানে অভিযান চালিয়ে 6টি ঘোড়ার প্রায় 12 মণ মাংস জব্দ করা হয়। আটক করা হয় 3 জনকে। তাদের প্রত্যেকে 1 বছর করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। চক্রটি ঘোড়ার মাংসকে গরুর মাংস বলে বিক্রি করত। জব্দকৃত মাংস নষ্ট করে ফেলা হয়েছে। গ্রামবাসী এদেরকে ঘিরাও করে রাখিয়ে দিচ্ছে এবং এই ব্যবসায় এরা আজ বহুদিন থেকে এখানে চালাচ্ছে। একজন হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ, ওর বাড়ি হচ্ছে নেত্রকোনা। মোহাম্মদ রুবেল, ওর বাড়ি হচ্ছে রংপুর সদর। এবং একজন হচ্ছে রবিউল ইসলাম, এর বাড়ি হচ্ছে নীলফামারীতে। আমরা তাদের সাথে কথা বলে যেটা মনে হয়েছে যে এখানে যে ঘোড়ার যে মাংসটা হয়, এই মাংসটা হচ্ছে ঢাকায় নিয়ে যাওয়া হয়। ঢাকায় বিভিন্ন জায়গায় হচ্ছে তারা সাপ্লাই দেয়। সিঙ্গাপুর থেকে 28,000 টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে এমটি ইউয়ান জিংহে। দুপুরে জাহাজটি বন্দরের ডলফিন জেটিতে আনা হয়। মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরুর পর চট্টগ্রাম বন্দরে ডিজেল নিয়ে আসা 9ম জাহাজ এটি। এছাড়া একটি এলএনজি ও একটি এলপিজি বাহী জাহাজও আছে। চট্টগ্রাম বন্দর জলসীমায় আজ এসেছে। এগুলো থেকে জ্বালানি খালাসের প্রক্রিয়া চলছে কুতুবদিয়া মহেশখালী সমুদ্র সীমানায়। এর বাইরে রাতে মালয়েশিয়া থেকে 34,000 টন ডিজেল নিয়ে শান গ্যাং ফাজিয়ার নামের আরেকটি জাহাজ বন্দরে পৌঁছার শিডিউল রয়েছে বলে জানান বন্দর সচিব সৈয়দ রিফায়েত হামিম। বিবিসি জানিয়েছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে পাইপলাইনে থাকা তেল গ্যাসের পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাইরে বিকল্প উৎস থেকে পর্যাপ্ত জ্বালানি আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিজিটাল যুগে চিঠি আর ডাক টিকিটের ব্যবহার কমেছে, তবে শখের সংগ্রহে এখনও টিকে আছে ছোট্ট এই কাগজের ইতিহাস। সারা বিশ্বের ডাক টিকিট সংগ্রহ করে ব্যতিক্রমী এক সংগ্রহশালা গড়ে তুলেছেন এটিএম আনোয়ারুল কাদির। মাত্র 7 বছর বয়সে স্কুলে পুরস্কার হিসেবে পাওয়া একটি ডাকটিকিট দিয়ে শুরু তার সংগ্রহ। 1971 সালে যুদ্ধের সময় বাড়ি লুট হলে হারিয়ে যায় শৈশবের সেই সংগ্রহ। এরপর আবার নতুন করে শুরু। ধীরে ধীরে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের হাজার হাজার ডাকটিকিট জায়গা করে নেয় এটিএম আনোয়ারুল কাদিরের অ্যালবামে। 67 থেকেই শুরু বলা যায়, মাঝখান দিয়ে একটু গ্যাপ পড়ে গেছিল 71-এ, বা আমার সব কালেকশন কিন্তু নাই, ছোটবেলার সংগ্রহটা নাই, আমাদের বাসা পুরো সব লুট হয়ে গেছিল আর কি। 79-এর দিকে ঢাকায় এসে, আমি ঢাকায় আসলাম, তখন থেকে জানলাম যে ডাক পোস্ট অফিসে আলাদা একটা ব্যুরো আছে, ফিলাটেলিক ব্যুরো, যেখানে স্ট্যাম্প কিনতে পাওয়া যায়, স্মারক ডাক টিকিট। ওইখান থেকে আবার শুরু করলাম। গোলাপ ফুল, তাজমহল, ঐতিহাসিক স্থাপনা, লাভ বা হার্ট থিম, এমনকি ক্রিকেট বিশ্বকাপ নিয়েও রয়েছে আলাদা সংগ্রহ। স্ট্যাম্প কালেকশনকে ফিলাটেলি বলা হয়। ফিলাটেলি থেমে নাই, আছে এবং আমরা এটা ধরে রাখছি। এখন নেক্সট জেনারেশন কি হবে জানি না। স্কুল প্রোগ্রামে কিন্তু আগ্রহী পাওয়া যায়, আগ্রহী পাই না আমরা। ওই স্কুলের যে হেড, তারা মনে করে ডাক টিকিট নিয়ে আবার কী হবে। শখটাকে ছড়ায় দিতে গেলে আমাদের স্কুল কলেজগুলোর ভূমিকাও থাকতে হবে। ডাক টিকিট কি, কেন করবে, আর হলো কীভাবে উপস্থাপন করবে, এই জিনিসগুলোই আমরা ধারণা দিতে চাই। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে 42 দেশে প্রকাশিত ডাকটিকিটও আছে তার কাছে। বাংলাদেশের প্রকাশিত প্রায় সব ডাকটিকিট রয়েছে তার সংগ্রহে, এমনকি ছাপার ভুল থাকা বিরল স্ট্যাম্পও আছে। আমি আবার ওই অ্যাডভাইজারি বোর্ডে আছি, ডাক বিভাগের ফিলাটেলি বিষয়ক অ্যাডভাইজারি বোর্ড। তো সেখানে আমাদের ডিজাইন দেখানো হয়, সাবজেক্ট অনেক সময় দেখায় না। তো এরকম কিন্তু মজার কিছু ভুল আছে। মজার ভুল বলতে, একটা স্ট্যাম্পে আপনার বাংলাদেশের নামই দেয়নি, কয়েকদিন পরে উইথড্র করছে, করে আবার ছাপাইছে। ডক্টর ইউনুস, যিনি এখন এসেছিলেন, উপদেষ্টা ছিলেন, ওনার স্ট্যাম্পে তো আরও মজার ভুল। উনি পুরস্কার পাইছেন হলো শান্তির জন্য, আর ওনার স্ট্যাম্পে ছবি দিল এই মেডিসিনের পদক। তা আমি ডাক বিভাগের ডিজিকে জানালাম যে এটা তো একটা বড় ভুল হয়ে গেছে, এটা স্ট্যাম্প তো শুধু দেশে না, এটা আন্তর্জাতিক, সব দেশে যাবে, তো এটা বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হবে যে ভুল। এরপরে ওইটাও উইথড্র হয়েছিল। ইংল্যান্ডে প্রকাশিত পৃথিবীর প্রথম ডাকটিকিটও রয়েছে তার সংগ্রহে। বাংলাদেশ নামে প্রথম 8টি ডাকটিকিট প্রকাশ হয় 1971 সালের 29 জুলাই। দিনটিকে ডাকটিকিট দিবস হিসাবে উদযাপনের উদ্যোগও নেন তিনি। আমি একটা কাজ করছিলাম আমার কমিটিতে প্রস্তাব দিয়ে, সেটা হলো যে বাংলাদেশের যাত্রা যেহেতু 29 জুলাই শুরু ডাকটিকিটের, তাহলে অনেক দিবসই তো উদযাপন হয়, তো একটা ডাকটিকিট দিবস কেন করা যায় না। বিমান মল্লিক যে বললাম, উনি আমাদের বাংলাদেশের প্রথম ডাকটিকিটের ডিজাইনার, ওনাকে আমি রিকোয়েস্ট করলাম যে আপনি তো প্রথমটা করছিলেন, তা আমরা তো ডাকটিকিট দিবসের প্রচলন করছি, এবং সেখানে যদি আপনি আরেকটা ডিজাইন করে দেন। ডাকটিকিট শুধু শখ নয়, একটি দেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতিনিধিত্ব করে, এমন বিশ্বাস থেকেই নতুন প্রজন্মকে ফিলাটেলিতে আগ্রহী করতে চান এই সংগ্রাহক। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। সাব অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের খবর জানাবো। ফাইনালের মহারণে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। মালদ্বীপে বাংলাদেশ সময় রাত 9টায় শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি। প্রতিপক্ষকে শক্তিশালী মানলেও নিজের শিষ্যদের প্রতি পূর্ণ আস্থা রাখছেন হেড কোচ মার্কস
মার্ক কক্স, আর দল হিসেবে মাঠে নেমে নতুন মাইল ফলক গড়ার প্রত্যয় অধিনায়ক মিঠু চৌধুরীর। এর আগেও বয়সভিত্তিক বিভিন্ন টুর্নামেন্টে আশা জাগিয়েও শেষ পর্যন্ত হতাশা সঙ্গী হয়েছে লাল সবুজদের। তবে এবার দল হিসেবে খেলে মাইল ফলক তৈরি করতে মরিয়া কক্স শিষ্যরা, সেই সাথে সুলিভান ব্রাদার্সের অন্তর্ভুক্তি ও গ্যালারি ভর্তি সমর্থনে শিরোপায় চোখ বাংলাদেশের। শনিবার বিসিবির বোর্ড সভা। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল 11টায় শুরু হবে এই সভা। আসন্ন নিউজিল্যান্ড সিরিজের প্রোডাকশন রাইটস থেকে শুরু করে শঙ্কার মুখে থাকা ঢাকা লিগ, বিপিএল এর বকেয়া পারিশ্রমিক সহ 3 পরিচালকের পদত্যাগপত্র নিয়ে আলোচনা হবে এই সভায়। বর্তমান বোর্ডের বৈধতা নিয়ে এনএসসির করা তদন্ত কমিটি নিয়েও কথা উঠতে পারে এই মিটিংয়ে। মাঠে ক্রিকেট নেই, লিগ না হওয়ায় অসহায় ক্রিকেটাররাও। সেই সঙ্গে বিসিবির বর্তমান কমিটির বৈধতা নিয়ে চলছে নানামুখী তদন্ত। এমন অস্থিরতার মাঝেই শনিবার বোর্ড সভায় বসতে যাচ্ছেন নীতি নির্ধারকরা। বর্তমান প্রেক্ষাপটে বিসিবির এই সভার সিদ্ধান্তগুলো যেমন বেশ গুরুত্বপূর্ণ, সেই সঙ্গে বিসিবির বর্তমান এই কমিটি কি পরবর্তী বোর্ড সভায় থাকতে পারবে কিনা সেটিও বড় প্রশ্ন। দেশের ক্রিকেটের টালমাটাল এই অবস্থায় বিসিবির এই সভা বেশ গুরুত্বপূর্ণ, যেখানে উঠে আসবে বেশ কয়েকটি ইস্যু। বিদ্রোহী ক্লাবগুলো অংশ না নেয় মাঠে লিগ ফেরাতে ব্যর্থ বর্তমান বোর্ড। এমন অবস্থার মধ্য দিয়েই ঢাকা লিগ আয়োজনের পরিকল্পনা বিসিবির। 8 এপ্রিল ঢাকার সকল ক্লাবকে বৈঠকের জন্য আমন্ত্রণ জানিয়েছে ক্রিকেট বোর্ড। এবারের সভায় প্রাধান্য থাকবে লিগ ফেরানোর এই ইস্যু। সামনেই নিউজিল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ, তার আগে প্রোডাকশন রাইটস নিয়ে চলছে আলোচনা। বিপিএল ও সবশেষ পাকিস্তান সিরিজে প্রশংসা কুড়ানো টিপিটি গ্লোবাল নাকি আলোচিত সমালোচিত রিয়েল ইম্প্যাক্ট, কে পাবে এবারের সত্ত্ব নির্ধারণ হতে পারে এই সভায়। এদিকে ইশতিয়াক সাদেকের পর বর্তমান কমিটি থেকে পদত্যাগ করেন আমজাদ হোসেন ও সবশেষ ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক। তাদের পদত্যাগপত্র গ্রহণ করার বিষয়ে আলোচনা হবে এই সভায়। কথা হবে সবশেষ বিপিএল এর বকেয়া পারিশ্রমিক ও আর্থিক অবস্থা নিয়েও। জানা গেছে বিগত বছরে বিসিবিতে দুর্নীতির তদন্ত নিয়ে সংসদে যুব ও ক্রীড়ামন্ত্রী আমিনুল হকের বক্তব্যকে সমর্থন জানিয়ে সহায়তা করবে বর্তমান বোর্ড। এছাড়া বিসিবি নির্বাচন নিয়ে এনএসসির করা তদন্ত কমিটির বিষয়েও আলোচনা হবে এই সভায়। আরেকটি বোর্ড সভার অপেক্ষা। 22 পরিচালকের মাঝে নানা কারণে অনলাইনে যুক্ত হবেন কেউ কেউ, বাকিরা সশরীরেই থাকবেন এই মিটিংয়ে। সোমবার সকাল 11টায় শুরু হবে বিসিবির এই বোর্ড সভা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। আবারও বড় ধরনের রদবদল ঘটেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনে। সেনা প্রধান র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। পেন্টাগন সূত্রের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে র্যান্ডি জর্জকে অবসরে যাওয়ার নির্দেশ দেন প্রতিরক্ষা মন্ত্রী বলে সংবাদ প্রকাশ হয় সিবিএস নিউজে। যদিও জেনারেল জর্জের অবসরের কোনো সুনির্দিষ্ট কারণ জানায়নি পেন্টাগন। 4 বছরের মেয়াদে তার আরও 1 বছরের বেশি সময় বাকি ছিল বলে জানা গেছে। যুক্তরাষ্ট্রের 41তম আর্মি চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন র্যান্ডি জর্জ। ইরাকে অপহৃত মার্কিন নারী সাংবাদিকের অপহরণকালের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এতে দেখা যায় প্রকাশ্য দিবালোকে ওই নারী সাংবাদিককে ঠেলে জোরপূর্বক একটি প্রাইভেট কারে প্রবেশ করাচ্ছেন 2 ব্যক্তি। তবে তাদের পরিচয় সম্পর্কে এখনও স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। এর আগে জড়িতদের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহর সাথে সম্পর্ক রয়েছে বলে শঙ্কা প্রকাশ করে ইরাকি কর্তৃপক্ষ। 3 দিন আগে দেশটির রাজধানী বাগদাদ থেকে অপহরণ হন মার্কিন ফ্রিল্যান্স জার্নালিস্ট শেলি কেটেলসন। এই ঘটনায় আটক করা হয় এক সন্দেহভাজনকে। সম্প্রতি নিরাপত্তা নিয়ে শেলি কেটেলসনকে সতর্কতা দিয়েছিল মার্কিন সরকার। উগান্ডায় একটি প্রি স্কুলে ঢুকে কমপক্ষে 4 শিশুকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক ব্যক্তি। বৃহস্পতিবার দেশটির রাজধানী কাম্পালায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানায় অভিভাবকদের ছদ্মবেশে প্রি স্কুলে প্রবেশ করে হামলাকারী এক শিক্ষার্থীকে ভর্তির কথা বলে প্রি স্কুলটিতে প্রবেশ করেন তিনি। জমা দেন ভর্তি ফিও। এরপরই আকস্মিক হামলা চালান। নিহতদের সবাই প্রতিষ্ঠানটির শিক্ষার্থী। এরই মধ্যে হামলাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে পুলিশি হেফাজতে জিজ্ঞাসাবাদ চলছে তার। তবে এখনো হামলার উদ্দেশ্য পরিষ্কার নয় বলে দাবি পুলিশের। মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সাবেক জান্তা প্রধান মিন অং লাইং। শুক্রবার পার্লামেন্টের ভোটাভুটিতে প্রেসিডেন্টের নির্বাচিত
প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। এর আগে এই পদে বসার জন্য সংবিধান অনুযায়ী সশস্ত্র বাহিনীর প্রধানের দায়িত্ব থেকে পদত্যাগ করেন। কাগজে কলমে বেসামরিক সরকার বলা হলেও মূলত চলতি বছরের বিতর্কিত নির্বাচনে জান্তা অনুগতরাই পার্লামেন্ট সদস্য হয়েছেন। 2021 সালে সুচি প্রশাসনকে হটানোর মাধ্যমে ক্ষমতা দখল করেন 69 বছরের জেনারেল। 1 বছরের মধ্যে নির্বাচন দেওয়ার ঘোষণা দিলেও তা আয়োজন করতে লাগলো 5 বছর। এই দীর্ঘ সময় রক্তক্ষয়ী গৃহযুদ্ধে অস্থিতিশীল মিয়ানমার। পৃথিবীর কক্ষপথ ছেড়ে চাঁদের দিকে যাত্রা শুরু করেছে নাসার মহাকাশযান অরিয়ন। প্রায় 6 মিনিট ধরে মূল ইঞ্জিন সচলের মাধ্যমে গতিপথ পরিবর্তন করে পৃথিবীর একমাত্র উপগ্রহের দিকে ধাবিত হয় নভোযান। এই পর্বকে বলা হয় ট্রান্সলুনার ইনজেকশন, যা সফলভাবে সম্পন্ন হয়েছে, এই তথ্য নিশ্চিত করেছে নাসা। বর্তমান পথ অনুযায়ী অভিযানের 6ষ্ঠ দিনে চাঁদের কক্ষপথের দূরবর্তী স্থানে পৌঁছবে স্পেসক্রাফটটি। প্রদক্ষিণের পর তা পৃথিবীতে ফিরে আসবে। এখন পর্যন্ত অরিয়নের ইঞ্জিন, নেভিগেশন ও লাইফ সাপোর্ট সিস্টেম ঠিকঠাক আছে। বুধবার ফ্লোরিডা থেকে 4 নভোচারী সহ যাত্রা শুরু করে নাসার সবচেয়ে শক্তিশালী রকেট স্পেস লঞ্চ সিস্টেম SLS। টয়লেট বিভ্রাটে নাসার আর্টেমিস টু মুন মিশনের মহাকাশযান। উৎক্ষেপণের পরপরও জ্যাম হয়ে যায় রকেটের মহাকাশযান ওরিয়ন ক্যাপসুলের শৌচাগারের ভ্যাকিউম ফ্যান। পৃথিবীর কক্ষপথে পৌঁছানোর সাথে সাথেই ধরা পড়ে এই যান্ত্রিক ত্রুটি। ওজনহীন পরিবেশ থেকে বর্জ্য টেনে নিয়ে এক জায়গায় জমা রাখার কাজে ব্যবহৃত এই ফ্যানটি ঠিক করতে কাজে লেগে গেছে মহাকাশচারী ও গ্রাউন্ড টিম। বিশেষ নকশায় ছোট্ট এই প্রক্ষালন কক্ষটি তৈরি করতে নাসার লেগেছে প্রায় $23 মিলিয়ন। চাঁদের পথে যাত্রা শুরু করতে না করতেই বিব্রতকর এক বিপত্তির মুখে নাসার স্পেসক্রাফট ওরিয়ন। উৎক্ষেপণের পরপরই যান্ত্রিক ত্রুটির মুখে পড়েছে ওরিয়ন ক্যাপসুলের টয়লেট সিস্টেম। বুধবার মার্কিন মহাকাশ সংস্থা নাসা জানায়, জ্যাম হয়ে গেছে ওরিয়ন ক্যাপসুলের বর্জ্য ব্যবস্থাপনা সিস্টেমের ভ্যাকিউম ফ্যান, যেটির কাজ মূলত ওজনহীন পরিবেশ থেকে বর্জ্য টেনে নিয়ে নির্দিষ্ট স্থানে জমা রাখা। অপ্রস্তুত এই যান্ত্রিক ত্রুটি সমাধানে চেষ্টা চালিয়ে যাচ্ছে গ্রাউন্ড টিম। নাসার মুন মিশনে যাওয়া মহাকাশ যানগুলোর জায়গা সংকুলনের কারণে আলাদা শৌচাগারের ব্যবস্থা তৈরি করা ছিল বেশ কঠিন। এই প্রথম ব্যক্তিগত গোপনীয়তার কথা মাথায় রেখে দরজাসহ একটি আলাদা ছোট কক্ষের ব্যবস্থা করা হয় ওরিয়ন ক্যাপসুলে, যেটির আয়তনও একটি 2 সিটার গাড়ির সমান। টয়লেট সিটের নিচে রয়েছে ক্যানিস্টারের ব্যবস্থা। চাঁদের কক্ষপথ প্রদক্ষিণ, প্রয়োজনীয় ডাটা সংগ্রহের পাশাপাশি পুরো মিশনে পালা করে ক্যানিস্টারটি বদলানোর দায়িত্ব রয়েছে মহাকাশচারীদের ঘাড়ে। জমতে থাকা বর্জ্য মিশন শেষে পৃথিবীতে ফিরে আসবে প্রয়োজনীয় নমুনা ও মহাকাশচারীদের সাথেই। বিশেষ নকশায় ওরিয়ন ক্যাপসুলের এই টয়লেটটি তৈরি করতে নাসার খরচ হয়েছে প্রায় $23 মিলিয়ন। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, আর এই ছিল সব খবরের আজকের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।